পদার্থবিজ্ঞানের ক্লাসে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। আমি শ্রাবণী পাল, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদেরকে পড়াবো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, দ্বাদশ শ্রেণী, অষ্টম অধ্যায়। আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণার কথা জানতে হলে জানতে হবে পদার্থবিজ্ঞানের পুরাতন ইতিহাসের কথা। প্রাচীনকালে টলেমি নামের একজন বিজ্ঞানী ছিল, যিনি প্রথম পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের মতবাদ দিয়েছিলেন। এই মতবাদকে এরিস্টটল সমর্থন দিয়েছিল। এরিস্টটল ছিলেন খুব প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। ধর্মযাজকেরা তাদের এই মতবাদকে খুবভাবে সমর্থন দিয়েছিল। তাদের এই মতবাদ প্রায় টিকেছিল 2000 বছর পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যান আর্কিমিডিস, কোপার্নিকাস, ব্রুনো, কেপলার, গ্যালিলিও, নিউটন, ম্যাক্সওয়েল প্রমুখ বিজ্ঞানীগণ। তো টলেমি পৃথিবীকেন্দ্রিক মতবাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেন কোপার্নিকাস। কোপার্নিকাসের মতে পৃথিবী এবং সকল গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে, সূর্য স্থির থাকে। তিনি এই সংক্রান্ত একটা ল্যাটিন ভাষায় বই লিখেছিলেন, যা প্রকাশ হয়েছে তার মৃত্যুর অনেক বছর পর গ্যালিলিওর কল্যাণে। কোপার্নিকাসের মতবাদে সমর্থন দেওয়ার কারণে ব্রুনোকে তৎকালীন ধর্মযাজকেরা পুড়িয়ে মেরেছিল। তোমরা নিশ্চয়ই জানো এই কথাটা, কিন্তু সত্যকে শেষ পর্যন্ত দমিয়ে রাখা যায়নি। কেপলার তার এই গ্রহ সংক্রান্ত সমীকরণসমূহ প্রদান করেন কোপার্নিকাসের তত্ত্বের ভিত্তিতে। বিজ্ঞানী গ্যালিলিও 1607 সনে টেলিস্কোপ আবিষ্কারের পর সূর্যকেন্দ্রিক মতবাদের পর্যবেক্ষণজনিত ভিত্তি পাওয়া গেল। অবশেষে 1609 সনে শুরু হলো সূর্যকেন্দ্রিক এক নতুন অধ্যায়। গ্যালিলিও, তোমরা দেখতে পাচ্ছ গ্যালিলিও যে বছর মৃত্যুবরণ করেন, নিউটন সে বছর জন্মগ্রহণ করেন। আমরা সবাই জানি যে মহাকর্ষের আবির্ভাব হয়েছে স্যার আইজাক নিউটনের হাত ধরে। এই তত্ত্ব প্রকাশিত হয় 1687 সনে। নিউটনের মহাকর্ষ তত্ত্ব ও বলবিদ্যার সমন্বয়ে দৃশ্যত এই মহাবিশ্বের সমস্ত ঘটনা বর্ণনা করা যাচ্ছিল। ফলে বিজ্ঞানী মহলে নিউটনের এই তত্ত্ব ভীষণভাবে গৃহীত হয়। কিন্তু ক্রমেই দেখা গেল যে এই তত্ত্বের কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন এই তত্ত্ব অনুসারে গতিশক্তি ব্যাগের বর্গের সমানুপাতিক, কিন্তু উচ্চ গতিসম্পন্ন একটি ইলেকট্রন কখনো একটি নির্দিষ্ট ব্যাগ অতিক্রম করে না। তা হলো, সেই ব্যাগটা হচ্ছে তোমার আলোর ব্যাগ। এই তত্ত্বের আরও একটি সমস্যা হলো জড়প্রসঙ্গ কাঠামোতে বলবিদ্যার সূত্রসমূহ অনড় থাকলেও তড়িৎচুম্বকীয় সূত্র অনড় থাকে না। কিন্তু সকল পর্যবেক্ষকের কাছে প্রাকৃতিক নিয়মাবলী একই হওয়ার কথা। উপরন্তু নিউটনীয় বলবিদ্যা যেহেতু শুধুমাত্র নিম্নগতির ক্ষেত্রে প্রযোজ্য, তাই এমন একটি তত্ত্বের দরকার ছিল যা উচ্চ এবং নিম্ন উভয় গতির জন্য প্রযোজ্য। তাছাড়াও নিউটনের তত্ত্বের ভিত্তি, স্থান, কাল, ভর ও গতির পরম ধারণা নিয়েও অনেকেই অসন্তুষ্ট ছিলেন। অনেক বিজ্ঞানী অনেক চিন্তা করেও এর সমাধান দিতে পারছিলেন না। অবশেষে আইনস্টাইন একের পর এক সমাধান করেন এবং একের পর এক বাতিল করেন। একের পর এক সমাধান নির্ণয় ও একের পর এক বাতিলের মধ্য দিয়ে উনি এই সিদ্ধান্তে পৌঁছেন যে নিউটনের পরম ধারণাটাই ছিল ভুল। স্থান, কাল, ভর, গতি সবই আপেক্ষিক। আবার উনি ভেবেছিলেন যে কোনো পরিমাপ ও পর্যবেক্ষণ আমরা আলোর ব্যবহার করে থাকি, মানে কোনো একটা বস্তুর কিছু পরিমাপ করতে গেলে কিংবা পর্যবেক্ষণ করতে গেলে আমরা আলোর ব্যবহার করে থাকি। এই আলোর প্রকৃতিও তড়িৎচুম্বকীয়। নিউটন তত্ত্বে দেখা যাচ্ছে যে আলোর কোনো ভূমিকা নেই। আইনস্টাইনের মতে এখানেই নিউটনের সূত্রের অসম্পূর্ণতা। তো এর প্রেক্ষিতেই সৃষ্টি হয় আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। তোমরা জানো গ্যালিলিও এবং নিউটনের মতবাদ টিকেছিল 300 বছর। এরপরে যে আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন, সেটা বিদর্পে এখনও শাসন করে যাচ্ছে পুরো মহাবিশ্ব।
আধুনিক ফিজিক্সের যাত্রা শুরু হয় নিম্নলিখিত বিজ্ঞানীদের হাত ধরে। রঞ্জন রশ্মি আবিষ্কার করেন 1895 সনে এবং থমসন ইলেকট্রন আবিষ্কার করেন 1897 সনে। থমসনের ইলেকট্রন আবিষ্কারের হাত ধরেই শুরু হয়ে যায় আধুনিক ফিজিক্সের যাত্রা। হেনরি ব্যাকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন 1896 সনে। মাদাম মেরি কুরি পরবর্তীতে এই তেজস্ক্রিয়তার উপর বিভিন্নভাবে অবদান রাখেন এবং আমরা জানি যে কি উনি দুবার নোবেল পুরস্কারও পান। তো প্রসঙ্গত নোবেল পুরস্কার শুরু হয় 1901 সনে। প্রথম নোবেল পুরস্কার পান রঞ্জন রশ্মি আবিষ্কারের জন্য। আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম শাখা কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয় নিম্নলিখিত বিজ্ঞানীদ্বয়ের হাত ধরে। 1900 শতকের আগে ধারণা করা হতো বা ধরা হতো আর কি, আলোক শোষিত, নিঃসৃত এবং প্রবাহিত হয় শুধুমাত্র তরঙ্গ আকারে। তো আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয় ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেন করার মাধ্যমে। ব্ল্যাক বডি রেডিয়েশনের যে স্পেকট্রাম, সেটাকে ক্লাসিক্যালি কোনোভাবে এক্সপ্লেন করা যাচ্ছিল না, অর্থাৎ আলোকে তরঙ্গ আকারে ধরে কোনোভাবেই ওই স্পেকট্রামটাকে এক্সপ্লেন করা যাচ্ছিল না। পরবর্তীকালে ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে বলেন যে আলো শোষিত এবং নির্গত হয় গুচ্ছাকারে তথা কোয়ান্টা আকারে, এবং উনি বলেন প্রতিটি কোয়ান্টার শক্তি E=hν, এবং এই সূত্রের মাধ্যমে উনি যে ব্ল্যাক বডি রেডিয়েশনের সমীকরণ দেন সেটা মানে বাস্তবে যে ব্ল্যাক বডি রেডিয়েশন পাওয়া যায় তার সাথে হুবহু মিলে যায়। পরবর্তীতে আইনস্টাইন E=hν সমীকরণ ফটোইলেকট্রিক এফেক্টে ইউজ করেন। তার আগে আইনস্টাইন বলেন আলোক শুধুমাত্র শোষিত এবং নিঃসৃত গুচ্ছাকারে হয় না, আলোক অতিবাহিত হয়ও গুচ্ছাকারে। তোমরা এখন সকলেই জানো আইনস্টাইন এই ফটোইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল পুরস্কার পান। যদিও আমি এবং পৃথিবীর সবাই জানে যে কি আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের জন্য সারা জীবন মানুষের মনে বেঁচে থাকবেন এবং মহানায়ক হয়েই থাকবেন, যে আপেক্ষিক তত্ত্ব বিদর্পে এখনও পুরো মহাবিশ্বকে শাসন করে যাচ্ছে। আধুনিক ফিজিক্স ও কোয়ান্টাম ফিজিক্সকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিম্নলিখিত বিজ্ঞানীগণ। তাহলে প্রথমেই আসবে তোমাদের রাদারফোর্ডের কথা। তোমরা জানো রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছিল এবং রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিল। পরবর্তীতে রাদারফোর্ডের আরও অনেক অবদান ছিল। উনি অ্যাটম মডেলও বলেছিল, কিন্তু পরবর্তীতে এটা একটু ভুল হয়েছিল, যে ভুলটা নিলস বোর ধরে দিয়েছিল। নিলস বোর ওই অ্যাটম মডেলটাকে শুদ্ধ করে একটা অ্যাটম মডেল দাঁড় করিয়েছেন, যেটা এখনও পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। নিলস বোর বলেছিল যে কি ইলেকট্রন তার নির্দিষ্ট কতগুলো কক্ষপথে পরিভ্রমণ করবে, ওই কক্ষপথে পরিভ্রমণ করার সময় সে কোনো ধরনের এনার্জি রেডিয়েট করবে না, কিন্তু সে তার কক্ষপথ থেকে, নিজস্ব কক্ষপথ থেকে যদি অন্য কক্ষপথে লাফ দেয় তাহলে সে কি করবে, এনার্জি রেডিয়েট করবে অথবা এনার্জি এমিট করবে। এরপরে আমরা দেখব শ্রোডিঞ্জারের ছবি। শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্সে খুবই ফেমাস একজন লোক। শ্রোডিঞ্জারের ইকুয়েশান খুব ফেমাস কোয়ান্টাম মেকানিক্সে। তারপরে আমরা দেখব হাইজেনবার্গের একটা নীতি কোয়ান্টাম মেকানিক্সকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে কি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেটা তোমরা নেক্সট পড়বা, এই চ্যাপ্টারের মানে নেক্সটে তোমরা সেটা পড়বা। এরপর আমরা দেখতে পাচ্ছি ডি ব্রগলির ছবি। ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি তোমাদের এর পরবর্তীতে আছে তোমাদের পড়ার জন্য। তারপর আসছে কি কম্পটন, তোমরা কম্পটনের স্ক্যাটারিং পড়বা। তো আমি এতক্ষণ পর্যন্ত যে বৈজ্ঞানিকগুলোর নাম বলে গিয়েছি, ওনারা আধুনিক ফিজিক্সকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছেন, অর্থাৎ ওনাদের হাত ধরে আধুনিক ফিজিক্সের সূচনা হয়। আধুনিক ফিজিক্সের আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্স এই দুইটা শাখা ওনাদের হাত ধরে এগিয়ে যায়। প্রসঙ্গ কাঠামো,
তোমাদেরকে আমি ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলাম প্রসঙ্গ কাঠামো। তো তোমরা এখানে আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব পড়বা, সেটা জানতে হলে প্রসঙ্গ কাঠামো কি ভালোভাবে জানতে হবে, আদারওয়াইজ তোমরা আপেক্ষিক তত্ত্ব বুঝতে পারবে না। তো যেটা বলেছিলাম, আইনস্টাইন দেখেছিল যে কি নিউটন তার সূত্রে যে সব কিছুকে পরম ধরেছিল, সেটাই ছিল আসলে ভুল। পরবর্তীতে উনি আরও নোটিস করেছেন যে কি নিউটনের সূত্রের মধ্যে আর কি সব কিছু পর্যালোচনা করতে গেলে আমরা দেখতে পাই কি আলোর অনেক ভূমিকা আছে, কিন্তু নিউটনের সূত্রসমূহে আর কি আলোর গতিবেগের কোনো ভূমিকা ছিল না। তো আইনস্টাইন একের পর এক এগুলা সমাধান করেন, একের পর এক বাতিল করেন, এইভাবে করতে করতে উনি এক ধরনের তত্ত্ব দাঁড় করান, সেটা হচ্ছে যে কি আপেক্ষিক তত্ত্ব। তো এই আপেক্ষিক তত্ত্বে সব কিছুই আপেক্ষিক। তো তোমাদের আপেক্ষিক তত্ত্ব কি জানতে হলে প্রসঙ্গ কাঠামো কি সেটা ভালোভাবে জানতে হবে। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে কি যে স্থানাঙ্ক কাঠামোর সাহায্য কোনো বস্তুর অবস্থান বা গতি নির্ণয় করা যায় তাকে বলে প্রসঙ্গ কাঠামো। যেমন কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। প্রসঙ্গ কাঠামো একটা টেবিলও হতে পারে। ওই টেবিলের উপর কোনো একটা বিন্দুকে অবস্থান তুমি জানতে হলে যেই বিন্দু থেকে তুমি তার অবস্থানটা জানবা সেই বিন্দুটাকে বলা হয় যে কি প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ কাঠামো দুই ধরনের থাকে। একটা হচ্ছে যে কি জড় প্রসঙ্গ কাঠামো। যেই কাঠামোতে নিউটনের জড়তার সূত্রসমূহ পালিত হয় তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। আবার অন্যভাবেও বলা যায় পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগী গতিশীল একাধিক কাঠামোর প্রতিটি জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ হতে পারে ধ্রুববেগে গতিশীল একটি ট্রেন, অথবা ধ্রুববেগে গতিশীল একটি রকেট, অথবা ধ্রুববেগে একজন মানুষ হেঁটে যাচ্ছে, সেটাও জড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ হতে পারে। জড় প্রসঙ্গ কাঠামো লাগবে তোমাদের আপেক্ষিকতার আর বিশেষ তত্ত্ব পড়তে গেলে। আর অজড় প্রসঙ্গ কাঠামো, ত্বরণযুক্ত কাঠামোকে বলে অজড় প্রসঙ্গ কাঠামো। গাড়ি চলতে শুরু করার পর স্থির বেগে না চলা পর্যন্ত এর ত্বরণ থাকে, অর্থাৎ এর বেগ বাড়তে থাকে, তখন তাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। আবার যখন গাড়ি স্থির বেগে চলতে থাকে তখন যদি ব্রেক কষা হয় তখন কি হয়, মন্দন শুরু হয়ে যায় না থামা পর্যন্ত। তাহলে যেই মুহূর্ত থেকে মন্দন শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকে তাকে কি বলা হবে, অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরে নেওয়া যাবে। তাহলে আমরা আরও একটা উদাহরণ দিতে পারি অজড় প্রসঙ্গ কাঠামোর। ধ্রুববেগে ঘূর্ণায়মান কোনো বস্তু অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করে, কেননা তোমরা জানো ধ্রুববেগে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ থাকে। এখন তোমাদের জানতে হবে গ্যালিলীয় রূপান্তর কি। সময়কে পরম ধরে দুটি জড় প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্ক সময়ের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণগুলোকে বলে গ্যালিলীয় রূপান্তর। গ্যালিলীয় রূপান্তরে আইনস্টাইনের মৌলিক স্বীকার্যগুলোকে উজ্জ্ব করা হয়েছিল। আমি এখানে তোমাদেরকে দুটো চিত্রের মাধ্যমে গ্যালিলীয় রূপান্তর বোঝানোর চেষ্টা করছি। প্রথম চিত্রটাতে দেখো দুটা ফ্রেম লেখা আছে, একটা এস ফ্রেম আর একটা এস ড্যাশ ফ্রেম। এস ফ্রেমের সাপেক্ষে এস ড্যাশ ফ্রেম ভি বেগে চলমান। এস ফ্রেমে একজন পর্যবেক্ষক আছেন, এস ড্যাশ ফ্রেমেও একজন পর্যবেক্ষক আছেন। এখন আমরা আমাদের সুবিধার্থে ধরতে পারি যে কোনো একটা স্টেশন হচ্ছে যে কি তোমার এস ফ্রেম, এবং একটা ধ্রুববেগে চলমান গাড়ি হচ্ছে যে কি তোমার এস ড্যাশ ফ্রেম। ধ্রুববেগে চলমান গাড়িতে একজন পর্যবেক্ষক আছে এবং স্থির স্টেশনে একজন পর্যবেক্ষক আছে। টি সময় পরে মনে করো টি সময় পরে গাড়িটি যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে যে কি ভি টি। এখন ইভেন্ট যেখানে লেখা আছে ওখানে যদি কোনো ঘটনা ঘটে, অর্থাৎ গাড়িতে যদি কোনো ঘটনা ঘটে সেখানকার পর্যবেক্ষক ওই ঘটনার স্থানাঙ্ক মাপবে এক্স ড্যাশ, যেটা আমি সেকেন্ড চিত্রে তোমাদেরকে দেখিয়েছি। আর যে কিনা স্টেশনে দাঁড়িয়েছিল সেই পর্যবেক্ষক উক্ত ঘটনার স্থানাঙ্ক মাপবে যে কত এক্স। তাহলে কি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি? যিনি গাড়িতে ছিলেন যে পর্যবেক্ষক উনি গাড়িতে সংঘটিত কোনো ঘটনার স্থানাঙ্ক পরিমাপ করবেন যে এক্স প্রাইম, এবং যিনি স্টেশনে দাঁড়িয়েছিল স্থির অবস্থায় দাঁড়িয়েছিল উনি উক্ত ঘটনার স্থানাঙ্ক মাপবে যে এক্স।
এখন আমরা দেখব এক্স এবং এক্স ড্যাশের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণগুলো, এবং এই সমীকরণগুলোকে বলে যে কি গ্যালিলিও রূপান্তর সমীকরণ। তাহলে আমরা চিত্র থেকেও দেখতে পাচ্ছি এক্স ইজিক্যাল টু হচ্ছে যে কি এক্স প্রাইম প্লাস ভি টি, যেই টি সময়ে আমরা মেপেছি সেই টি সময়ে সেই ফ্রেমটা বা সেই গাড়িটা ভিটি দূরত্ব অতিক্রম করেছে। এবং তোমরা দেখো ওয়াই অক্ষ এবং ঝেড অক্ষ বরাবর যেহেতু গাড়িটা যাচ্ছে না বা কোনো পরিবর্তন নেই, ওই জন্য ওয়াই ইজিক্যাল টু ওয়াই প্রাইম এবং ঝেড ইজিক্যাল টু ঝেড প্রাইম, এবং সময়ের যেহেতু কোনো পরিবর্তন নাই ওই জন্য হয় যে টি ইজিক্যাল টু টি প্রাইম। এখন যদি গাড়িতে যে ঘটনা ঘটছে সেটাও যদি ব্যাগে থাকে, মনে করো ওখান থেকে কেউ একটা ঢিল ছুঁড়ে দিল, ঢিলটার একটা ব্যাগ থাকবে। হ্যাঁ, তাহলে আমি এখন গ্যালিলিও রূপান্তরের সমীকরণগুলোকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবো, প্রথমটাতে পাবো যে কি ভি এক্স, দ্বিতীয়টাতে ভি এক্স ইজিক্যাল টু আমরা পাবো ভি এক্স প্রাইম প্লাস ভি। তাহলে এই যে আমরা ভি এক্স লিখলাম, ভি এক্স প্রাইম লিখলাম বা জানলাম বা বললাম তোমাদেরকে, এই ভি এক্স হবে যে কি তোমার স্টেশনে দাঁড়িয়ে, যেই পর্যবেক্ষক স্টেশনে দাঁড়িয়ে আছেন উনি ওই ঘটনা থেকে, ওই ঘটনার জায়গা থেকে যে ঢিল ছুঁড়েছিল বা কি একটা মার্বেল ছুঁড়েছিল সেটার ব্যাক। আর ভি এক্স প্রাইম হবে যে কি বাসে যে পর্যবেক্ষক বা গাড়িতে যে পর্যবেক্ষক দাঁড়িয়েছিল উনি ওই ঘটনার যে ব্যাগ মেপেছিল সেটা, আর ভি হচ্ছে যে কি তোমার গাড়ির ব্যাগ। এইভাবে যদি ওই ইভেন্টের জায়গায় একটা আলোর উৎস থেকে আলো কি করা হয়, ফায়ার করা হয় আর কি, তাহলে ওই আলোর ব্যাগ দেখা যাবে যে হবে সি ইকুয়াল টু সি প্রাইম প্লাস ভি টি। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। দৈর্ঘ্য, ভর, সময় আপেক্ষিক, এগুলো বস্তু বা প্রসঙ্গ কাঠামোর গতির উপর নির্ভরশীল। প্রসঙ্গ কাঠামোর গতি পরিবর্তন হলে দৈর্ঘ্য, ভর ও সময়ের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। তো নিউটন কিন্তু সেই সময় বলেছিল আর কি দৈর্ঘ্য, ভর, সময় এগুলা হচ্ছে যে কি পরম, এগুলা কোনো কিছুর গতির উপর নির্ভরশীল নয়। কিন্তু পরবর্তীতে আইনস্টাইন দেখিয়েছিল যে কি না, দৈর্ঘ্য, ভর, সময় এগুলা সব আপেক্ষিক। তো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দুই ধরনের আছে, একটা হচ্ছে যে কি সাধারণ আপেক্ষিক তত্ত্ব, আর একটা হচ্ছে যে কি বিশেষ আপেক্ষিক তত্ত্ব। তো তোমাদের পড়তে হবে বিশেষ আপেক্ষিক তত্ত্ব। সাধারণ আপেক্ষিক তত্ত্ব তোমাদের আপাতত না জানলেও সারবে। তো বিশেষ আপেক্ষিক তত্ত্বের দুইটা পোস্টুলেটস আছে। প্রথমটা হচ্ছে যে কি জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহকে একই রকম সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। 2 নাম্বারটা হচ্ছে যে কি শূন্যস্থানে আলোর বেগ ধ্রুবক, এই বেগ আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়। তো আইনস্টাইন দেখো দ্বিতীয় পোস্টুলেটসটাতে এসে আলোর বেগের কথা বলল। তো নিউটনের সূত্রের মধ্যে আইনস্টাইন দেখেছিল যে কি আলোর বেগের কোনো ভূমিকা নেই। তো কোনো কিছু পর্যবেক্ষণ করতে গেলে বা পর্যালোচনা করতে গেলে আমাদের আলোর প্রয়োজন হয়। এই আলো হচ্ছে যে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এখানে আসলে মূল ডিফারেন্সটা হয়েছিল নিউটনের তত্ত্বের সাথে আইনস্টাইনের তত্ত্বের। লরেঞ্জ রূপান্তর সময়কে পরম নয় ধরে নিয়ে এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যদ্বয় মেনে চলে দুটি জড়প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্ক ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণগুলোকে বলে লরেঞ্জ রূপান্তর। তো ইতিপূর্বে আমরা গ্যালিলিও রূপান্তরে দেখেছিলাম সি ইজিক্যাল টু হচ্ছে সি প্রাইম প্লাস ভি, কিন্তু প্রকৃতপক্ষে আলোর বেগ ধ্রুবক, যেটা কিনা মাইকেলসন্স এবং মর্লি এক্সপেরিমেন্টে খুব ভালোভাবে প্রমাণিত হয়েছিল। তো আলোর বেগ শূন্যস্থানে ধ্রুব, এটা উৎসের গতি কিংবা পর্যবেক্ষকের গতি কোনো কিছুর উপরেই নির্ভরশীল নয়। তো এখন আমরা দেখব লরেঞ্জ রূপান্তর সমীকরণ। লরেঞ্জ রূপান্তর সমীকরণ হচ্ছে যে কি সেই সমীকরণগুলো আমরা পাই যেগুলোতে কি করা হয়, ধরা হয় যে কি পৃথিবী স্থির আছে, রকেট ভিবেগে পৃথিবীর সাপেক্ষে চলে যাচ্ছে এবং রকেটে কোনো ঘটনা ঘটলে এই সমীকরণগুলো আমরা লরেঞ্জ রূপান্তর সমীকরণ অনুযায়ী পাই। এবং বিপরীত লরেঞ্জ রূপান্তরে ধরা হয় কি ভিবেগে চলমান রকেটটা আর কি, রকেটে কোনো ঘটনা ঘটছে, রকেট স্থির আছে, রকেটের সাপেক্ষে পৃথিবী মাইনাস ভিবেগে চলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা দুই সেট সমীকরণ পাই।
প্রথম সেটটাকে বলা হয় যে কি লরেন্স রূপান্তর সমীকরণ, আর দ্বিতীয় সেট যেটা বললাম সেটাকে বলা হয় যে কি বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ। আপেক্ষিক তত্ত্বের কয়েকটি ফলাফল। আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে লরেন্স সমীকরণের সাহায্য দৈর্ঘ্য, সময় ও ভর সম্পর্কে নিম্নলিখিত ফলাফল পাওয়া যায়। প্রথমটা হচ্ছে যে কি দৈর্ঘ্য সংকোচন। তো এল হচ্ছে যে গতিশীল অবস্থার দৈর্ঘ্য, আর এল নট হচ্ছে যে কি স্থির দৈর্ঘ্য, আর ভি স্কোয়ার হচ্ছে যে কি এল যে গতিশীল অবস্থা বলেছি ওই এলটা যে বাহনে আছে সেটার বেগ। এখন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এল তোমার এল নট থেকে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, মানে এল গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকোচন হয়, এটা হয় যে কি দৈর্ঘ্য সংকোচন। তারপর আসে কাল দীর্ঘায়ন বা টাইম ডাইলেশন। টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে হচ্ছে যে কি এইখান থেকে দেখা যায় গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে, অর্থাৎ কিনা দুটা সমলয়ের ঘড়ি। সমলয়ের ঘড়ি বলতে বোঝায় তোমার 1 সেকেন্ড দুইটাতে সমান সময় দেয় স্থির অবস্থানে, যে কোনো একটা কাঠামোতে, স্থির কাঠামোতে। তাহলে এই ধরনের ঘড়ি যদি একটা গতিশীল কাঠামোতে রাখা হয় এবং একটা স্থির কাঠামোতে রাখা হয়, তাহলে দেখা যায় কি গতিশীল কাঠামোর ঘড়িটা ধীরে চলছে, আর যেটা কিনা স্থির অবস্থায় আছে এটা খুব তাড়াতাড়ি চলছে। 3 ভর বৃদ্ধি এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এম হচ্ছে যে কি গতিশীল অবস্থার ভর, আর এম নট হচ্ছে যে কি স্থির অবস্থার ভর। যখন কিনা কোনো বস্তু আলোর বেগের প্রায় কাছাকাছি গতিতে চলে যায় তখন ভর দেখা যায় যে উপরোক্ত সূত্র অনুযায়ী ইনফিনিটি বা অসীম হয়ে যায়। তারপর আসছে আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তি সমতুল্যতার সূত্র, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তো এই সূত্রটা ইউজ করে হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল সেই বোমাগুলা তৈরি করা হয়েছিল। তো আইনস্টাইন চায়নি যে তার সূত্র ধরে মানব জাতির কোনো ক্ষতি হোক, তো উনি খুব কষ্ট পেয়েছিল এই যে হিরোশিমা নাগাসাকিতে যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অবশ্য এখন ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার সমীকরণ ইউজ করে ওই যে নিউক্লিয় চুল্লির মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা মানব কল্যাণে ব্যবহৃত হয়। তো তোমাদেরকে আমি আরেকটা স্লাইড দেখিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব। তো আজকে এটুক পর্যন্ত। পরবর্তী ক্লাস যেটা হবে সেটা হবে যে কি দৈর্ঘ্য সংকোচন এবং টাইম ডাইলেশনের উপরে, এবং আমি 2-1টা অঙ্ক করাতে চেষ্টা করব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই লেকচার মনোযোগ দিয়ে শোনার জন্য।